মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূর্তিতে বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল, স্মরণ সভায় তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি। থমকে আছে বিচার ও ক্ষতিপূরণের প্রক্রিয়া। সেদিন আমি স্কুলে টিফিন করার মুহূর্তে একটি বিমান স্কুলের উপর আছড়ে পড়েছিল। সে যে কি ভয়াবহ মুহূর্ত। সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ ৭৫,০০০ টাকা কমল হজের খরচ। আগামী বছরের জন্য দুটি প্যাকেজ ঘোষণা। নিবন্ধন শেষ করতে হবে ২৪ সেপ্টেম্বরের মধ্যে। উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। আসাম মেঘালয়ে ঢল অব্যাহত থাকলে ৪৮ ঘন্টার মধ্যে বন্যার পূর্বাভাস। ঠাকুরগাঁওয়ে দেখা দিয়েছে নদী ভাঙন। রান্নার গ্যাস না পেয়ে সাভারে অনেকে ছুটছেন হোটেলে। বেড়েছে খরচ আর ভোগান্তি, মিলছে না পাম্পেও। ক্ষুব্ধ এলাকাবাসীর তিতাস খেয়ে আলটিমেটাম। সিরিয়ালে অনেক বাস লাগে, তো বাসে ৫-৬ হাজার টাকার গ্যাস যায়। পরবর্তীতে ছোট গাড়ি গেলে গ্যাস পায় না। বিল দিমু, গ্যাস পাবো না, ১ বছর ধরে ৩ বছর ধরে এরকম। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি জানসিন জ্যোথিকা। মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূর্তিতে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ক্যাম্পাসে নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। পাশাপাশি নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা এবং বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়। সহপাঠীদের স্মৃতিচারণায় উঠে আসে হারানো বন্ধু ও স্বজনকে হারানোর বেদনার কথা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি সংহতি জানাতে ২ দিনের কর্মসূচি নিয়েছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে দুর্ঘটনাস্থল। বিকেলে স্কুল শাখার আয়োজনে অনুষ্ঠিত হবে স্মরণ সভা। এতে নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত থাকবেন। দুর্ঘটনার বর্ষপূর্তিতে উত্তরা সহ মাইলস্টোনের ১৬টি শাখায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে আছেন সহকর্মী আতিক মেজমা। লগ্ন যুক্ত হচ্ছে তার সাথে। লগ্ন, মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আছে। নিহত ও আহতদের স্মরণে কি কি কর্মসূচি রয়েছে? জ্যোতিকা, গেল সংবাদে আমরা যেমনটি আপনাকে দেখিয়েছি যে এখানে দোয়ার আয়োজন করা হয়েছিল। এখানে যে বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে পরিচালনা পর্ষদের যারা ছিলেন সবাই এখানে সেই দোয়ায় অংশ নিয়েছেন। বিএনসিসি এবং রোভার স্কাউটের যারা সদস্যরা ছিলেন সবাই মিলে এই দোয়ার আয়োজন করেছেন। তবে এখন আসলে যে ২ দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছিল তার প্রথম দিনের কার্যক্রম চলছে। আজকে ছুটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ঢাকায় যে এই উত্তরা সহ মাইলস্টোনের যে ১৬টি শাখা ছিল সেই শাখায় মূলত যে তাদের যে আজকের পাঠদান কার্যক্রম সেটি বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এখানে চিঠি প্রদর্শনী চলছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্মৃতিতে আমার বন্ধু শীর্ষক যে চিঠির যে দেয়ালিকা তৈরি করা হয়েছে, এখানে চিঠির মাধ্যমে সহপাঠী বা সঙ্গী বা স্বজন যারা রয়েছেন তাদেরকে স্মৃতিচারণ করা হয়েছে। এবং সেই স্মৃতিচারণের চিঠিগুলো যখন আমরা পড়ছিলাম আমরা দেখছিলাম যে কতটা আবেগাতুরভাবে এক পঞ্জিকা আগের যে দুঃসহ যে স্মৃতি সেটিকে আসলে সামনে নিয়ে আসা হয়েছে। এবং আরেকটি জিনিস যে বিষয়ে জানিয়ে রাখতে চাই, শুধু এখানে যে শিক্ষার্থীরাই নিহত হয়েছেন এমনটি নয়। আমরা জানি যে এখানে বেশ কয়েকজন অভিভাবক এবং শিক্ষক তারাও এখানে নিহত হয়েছেন। মাসুকা বেগম এবং মাসুমা বেগম, যাকে মাসুমা খালা নামে সবাই চিনত মাইলস্টোনে যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাকে ঘিরেও আমরা দেখেছি যে একটা চিঠি লেখা হয়েছে। এবং আমরা এখানে দেখেছিলাম যে সকালের দিকে বেশ কিছু সহপাঠী এবং
অভিভাবকরা এসেছিল। তবে এখন যেহেতু মূল কার্যক্রম চানখার পোলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সেখানে হচ্ছে, সেখানে অভিভাবকরা গেছেন। আজকে বিকেল 3:30টার পর এখানকার যে কলেজ ভবনে অডিটোরিয়াম, সেখানে স্কুল শাখার আয়োজনে একটি আয়োজন রয়েছে। সেখানে অভিভাবকরা অভিভাবক সমাবেশের মাধ্যমে সেই স্মৃতিচারণ করবেন এবং একই সাথে স্মৃতি সম্মাননার নানান বিষয় নিয়ে এখানে কথা বলা হবে। আমরা কথা বলেছিলাম অভিভাবকদের সাথে, তারা বলেছেন এখনও যারা আসলে সামনে থেকে দেখেছেন এই দুর্ঘটনা অনেকেই কিছুটা ট্রমাটাইজড হয়ে যান। সেক্ষেত্রে সাইকোলজিক্যালি বা মনোবিজ্ঞান সংক্রান্ত তাদের যে মানসিক যে প্রশিক্ষণ, সেই বিষয়গুলোর দাবি অনেকে জানিয়েছেন এবং বলেছেন যে আসলে তারা যেন ট্রমাটাইজ না হন, সেই জায়গা থেকে তাদেরকে মানসিকভাবে শক্ত রাখার জন্য যেন কোনো উদ্যোগ নেওয়া হয়, সেই উদ্যোগের বিষয়গুলোর কথা এখানে বলা হয়েছে। তারা দাবি জানিয়েছেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না হয়, ভবিষ্যতে যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন, সেই দিক থেকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে তৎপরতার আহ্বান জানিয়েছেন। তো জ্যোতিকা, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আতিক মিসবাহ লগ্ন। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর উপলক্ষে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চলছে স্মরণ সভা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হঠাৎ করে আমাদের কাছে খবর আসে যে জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে উত্তরায় একটি স্কুলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে অনেক বাচ্চা নিহত হয়েছেন এবং অনেক বাচ্চা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ছোটাছুটি করছেন। আপনারা ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যারা চিকিৎসকবৃন্দ আছেন, তারা অতি দ্রুত এই অনুষ্ঠান স্থল ত্যাগ করে সেখানে অসুস্থদের পাশে, যারা আহত হয়েছেন তাদের পাশে চলে যান। এই খবরটি আমাদেরকে সেদিন জারায়ান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর ডক্টর ফরহাদ ডোনার এবং ডক্টর শাহ আমানুল্লাহ আমাল আমাদেরকে এই খবরটি দেয়। সাথে সাথে আমরা সেই অনুষ্ঠান স্থল ত্যাগ করি এবং ঢাকা মেডিকেল কলেজ এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজে আমাদের চিকিৎসকবৃন্দকে পাঠিয়ে দিই। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, সেই অনুষ্ঠানটি ছিল সমস্ত পেশাজীবীদের। নির্বাচন পূর্ববর্তী অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তৎকালীন অ্যাক্টিং চেয়ারম্যান সেই অনুষ্ঠানকে অত্যন্ত সংক্ষিপ্ত করে দেন। এই ট্র্যাজিক পরিস্থিতিতে তিনি আহতদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে নির্দেশ দেন এবং সবাই একসাথে সেই ট্র্যাজিক পরিস্থিতিতে যে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে কাজ করতে পারে, সেটা কিন্তু আমরা সেদিন উপলব্ধি করেছিলাম, দেখেছিলাম। আমি আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে এই ইনস্টিটিউটের সমস্ত চিকিৎসকবৃন্দ, তার পরিচালক সহ তার টিম, সেবিকাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেকগুলি প্রায় 37 জন বাচ্চার জীবন তারা ফিরিয়ে দিয়েছেন এবং 20 জন বাচ্চা এবং আহত যারা মারা গিয়েছেন তাদের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছিলেন। এমনও চিকিৎসক এখানে আছেন যারা টানা 72 ঘন্টা কাজ করেছিলেন, ঘুম বাদ দিয়ে নিজের সংসার সমস্ত কিছু পরিত্যাগ করে তারা কিন্তু সেদিন মানবতার সেবায় সবার কাছে সেই আহতদের পাশে দাঁড়িয়ে। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর উপলক্ষে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চলছে স্মরণ সভা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর আজ। গেল বছরের এদিন রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তে প্রাণ হারান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সহ 36 জন, যার মধ্যে 28 জনই শিক্ষার্থী। বছর পেরোলেও দিনটির ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে শিক্ষক, শিক্ষার্থী সহ স্বজন হারানো পরিবারগুলোকে। মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা কেমন আছে জানার চেষ্টা করেছেন সানি মৃধা। ভেসে ওঠে দুঃস্বপ্নের মতো, মনের অজান্তেই ভিজে যায় চোখ। এখনো মাঝে মাঝে আকাশে বিমানের শব্দে আটকে ওঠেন শিক্ষক, শিক্ষার্থীরা। বিমানের শব্দ শুনলে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, যেটা সত্যি, এবং ওই স্মৃতিতেই ফিরে যাই আমরা। একটা মেয়ে আমার কাছে এসেছিল যার পুরো শরীরে, পুরো পিছনে সব জায়গায় পুরো আগুন লাগা। পরে হচ্ছে একটা টিচার গায়ে পানি ঢেলেছে, পরে ওর আগুনটা নিভেছে। আমার একজন মিস ছিলেন, মাহরিন মিস, তিনি আমাকে একদম অনেক নিজের সন্তানের মতো আদর করতেন।
তার কথা ভাবলে আমার এখন অনেক খারাপ লাগে। সেদিনের ভয়ঙ্কর দুর্ঘটনায় 28 জন শিক্ষার্থী সহ প্রাণ হারিয়েছিলেন 36 জন, আর বিভিন্ন তথ্যমতে আহতের সংখ্যা ছিল 165, যার মধ্যে অনেকেই সুস্থ হয়ে ফিরেছেন ক্লাসে। দুর্ঘটনায় হারানো সহপাঠীদের মনে ধারণ করতে প্রতিনিয়ত স্কুলে আসছে তারা, যে চেষ্টাটা কেবল নিজেদের ফিরে পাবার। হঠাৎ করে একটা তাপ এসে হাতে লাগার পর আমি অজ্ঞান হয়ে যাই। পরে ও সবাই চিল্লি শুনে পরে পিছনে ফিরে দেখি আমার অনেক ফ্রেন্ড আপুরা ওদের হাতের চামড়া ঝলসে পড়তেছে, কার ব্যাগে আগুন লাগছে। এই কথাগুলো মনে পড়লে মনটা কেন যেন খারাপ হয়ে যায়। তাদের কথা মনে পড়ে যে আমাদের কলিগ ছিল, আমাদের একদম ছোট ছোট বাচ্চাগুলো ছিল। ওই বাচ্চারা এসে জড়ায় ধরতো, সেই বাচ্চাগুলো আজকে নাই। আমরা আসলে প্রতিদিন মনে করি ওদের কথা। আমাদের কথা হয়েছিল দুর্ঘটনায় নাফি ও নাজিয়া নামের 2 সন্তান হারিয়ে নিঃসন্তান হওয়া পিতা আশরাফুলের সঙ্গে। 1 বছরেও স্বাভাবিক হতে পারেননি তিনিও তার পরিবার। এখনও অপলক দৃষ্টিতে তাকিয়ে সন্তানদের স্মৃতি বয়ে বেড়ান তিনি। তার মতো অনেকেই প্রিয় সন্তানকে হারিয়ে আজও দিশেহারা। সরকারের কাছে তাদের কেবল একটাই চাওয়া, হারানো সন্তানদের যথাযথ মর্যাদা ও সঠিক বিচার। আজকে কেউ যদি দায় স্বীকার করত, কারো যদি একটা শাস্তি হইতো, শাস্তি হইলে তো আমার বাচ্চাদেরকে আমরা ফেরত পাবো না। শাস্তিটা হয় এটাই, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। কখনোই আমাদের থেকে কোনো খোঁজখবর আসে নাই, কোনো কিছু বলেও নাই। আমরা এটা যে সুষ্ঠু বিচার চাইছিলাম, পুরোপুরি তদন্ত চাইছি, সেটাও আমাদের দেওয়া হয় নাই। অভিযোগ আছে প্রথম দিকে সবাই খোঁজ খবর নিলেও এখন আর ভুক্তভোগী পরিবারের খোঁজ রাখছে না কেউ। সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে আর আলোর মুখ দেখেনি। এমনকি দুর্ঘটনায় মারা যাওয়া স্কুলকর্মী মাসুমা বেগমকে প্রতিষ্ঠান থেকেও কোনো সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ করেন তার স্বামী। গত জুলাইয়ের 21 তারিখে যে ঘটনাটা হয়েছে, এরপরের থেকে আমার সাথে যোগাযোগ স্কুলের পক্ষ থেকেও করে নাই, আর কোনো সরকারের পক্ষ থেকেও কোনো হয়। যদিও এই দিনটিকে স্মরণ করতে দোয়া মাহফিল ও মাইলস্টোনের সব ক্যাম্পাস বন্ধ রাখবে কর্তৃপক্ষ। এই ভবনটিতেই আছড়ে পড়েছিল বিধ্বস্ত হওয়া বিমানটি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এই ভবনটি পুনর্স্থাপনের কথা ভাবছে কর্তৃপক্ষ। তবে ভবনটি পুনর্স্থাপন বা মেরামত যেটাই করা হোক, প্রিয়জন হারানোর সেই বিভীষিকাময় ভয়ঙ্কর দিনটি মন থেকে সেরে উঠতে ঠিক কতদিন, মাস বা বছর লাগবে? নাকি সারা জীবন এই ক্ষত বয়ে বেড়াতে হবে স্বজন, সহপাঠী, সহকর্মী হারানো মানুষগুলোকে? সেই প্রশ্নটি সময়ের কাছেই তোলা থাকুক। সানিম মৃধা, এখন, ঢাকা। এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার 1 বছর পার হলেও থমকে আছে আইনি বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া। উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন প্রতিবেদন জমা দিলেও তা এখনও অপ্রকাশিত। বিস্তারিত ইমদাদুল আজাদের প্রতিবেদনে। বছর পেরুলেও কাটেনি উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত। সরকারের গঠিত 9 সদস্যের তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী চীনে তৈরি FT-7 যুদ্ধবিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। মূলত প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন অভিজ্ঞতার ঘাটতি এবং গ্রাউন্ড সুপারভাইজারের চরম নজরদারির অভাবেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। যদিও সরকার এই তদন্ত প্রতিবেদন এখনো গোপন রেখেছে। তদন্তে উঠে আসে উড্ডয়নের মাত্র 7 মিনিটের মাথায় পাইলটের ভুল কমান্ডের কারণে বিমানটির গতি ও উচ্চতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। এছাড়া রানওয়ে সংলগ্ন এলাকায় রাজুকের ইমারতবিধি না মেনে ভবন তৈরি করা এবং একটিমাত্র বের হওয়ার পথ থাকায় প্রাণহানির সংখ্যা এত ভয়াবহ রূপ নেয়। যেখানে মাইলস্টোনটা আছে সেটা ফ্লাইং জোনের ভেতরে, এবং সেখানে আমাদের স্কুল কলেজের মতো এই ধরনের জনসমাগমপূর্ণ একটা স্থাপনা হয়েছে, যার ফলে যখন দুর্ঘটনাটা হলো তখন কিন্তু এখানে অনেক মানুষ মারা গেলেন, আমাদের অনেক কোমলমতি শিক্ষার্থীরা মারা গেলেন। যদি আমরা আইকাওয়ের আন্তর্জাতিক মানদণ্ডটা মানতাম, তাহলে অন্তত দুর্ঘটনা হলেও কিন্তু হতাহতের ঘটনা কম হতো। পাশাপাশি উন্নয়ন নিয়ন্ত্রণের যেই জায়গাটা ছিল সেটা শুধু মাইলস্টোন, এরকম অনেক ভবন আছে যেটা সরাসরি রাজুকের যে এবং বিমান চলাচল কর্তৃপক্ষের যেই উচ্চতার যে লিমিটটা সেটা ক্রস করেছে। উচ্চ পর্যায়ের তদন্ত শেষ হলেও তার ভিত্তিতে প্রশাসনিক বা আইনি জবাবদিহিতা নিশ্চিত না করাকে মূল সংকট হিসেবে দেখছেন রিট আবেদনকারী এই আইনজীবী। টেকনিক্যাল এক্সপার্ট কমিটি বিমানের অবস্থা সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন না পাওয়ার কারণে তাদের
তদন্ত শেষ করতে পারেনি। হ্যাঁ, তার আগেই কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেখান থেকে তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়ে গেছে। মাইলস্টোন ভিকটিমরা কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ পায়নি। সরকার তো যে কোনো পরিস্থিতিতেই তার দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দিতে পারে। হ্যাঁ, এবং গত অর্থ বছরে সম্ভব হয়নি বলে এই অর্থ বছরে সম্ভব হবে না, এই ধরনের তো কোনো নিয়ম নেই। একই সাথে বিমান পরিচালনার ঘাটতির পাশাপাশি অনুমোদনহীন বহুতল ভবন পরিচালনা ও শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি তৈরির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিচারের মুখোমুখি করার দাবি সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর। এইটা দুর্ঘটনা বলে পার পেয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। শিশুরা যারা মারা গেল তাদের তো জীবন তো আর দেওয়া যাবে না, তাদের জন্য আমরা একটা কম্পেনসেশন ক্লেম করেছি, সেটা এখন পেন্ডিং আছে। একটা পরিবার শেষ হয়ে গিয়েছে, অনেকের একটাই মাত্র মনে করেন ছেলে, সেই পরিবারটা তো শেষ হয়ে গেছে না, সেই জন্য এটার প্রকৃত বিচার হতে হবে। কাগজে কলমের তদন্ত আর চিঠিপত্রের প্রশাসনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে শেষ পর্যন্ত আদালতের পর্যবেক্ষণে এই ট্র্যাজেডির সুনির্দিষ্ট বিচার প্রতিষ্ঠা করা হয় কিনা সেদিকে এখন তাকিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে প্রেস ব্রিফিং করছেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রধান বাজার সময় ভোক্তাদের নিকট স্বল্প মূল্যে বিতরণের জন্য জেডিপিসি থেকে পাটের তৈরি 7,000 পিস গ্রসারি ব্যাগ দেওয়া হয়েছে। আসলে একটা কথা মনে রাখা দরকার, আমাদের প্লাস্টিক পণ্য আইন করার চেষ্টা করছি, সেটা থেকে সরিয়ে আনার চেষ্টা করছি, এবং এটা সুবিধা আসলে এত বেশি, মানুষের একটা কম প্রবণতা আছে। মানে আমি নিজে যখন একজন ভোক্তা হিসেবে চিন্তা করি, এটা সুবিধা এত বেশি, দামের দিক থেকে বলি বা অন্যান্য সুবিধা, আমাদের জনগণকে একটু মোটিভেটেড হতে হবে। সেই সচেতনতার কাজ চলছে এবং সরকারও চেষ্টা করছে মানুষের মধ্যে এটা যতটা ছড়িয়ে দেওয়া যায়। মোড়কের যে নিয়ম আছে সেটা যারা পালন করেননি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা হচ্ছে। এখানে বেশ কিছু জরিমানা, জুন 2026-এ 13,11,500 টাকা জরিমানা করা হয়েছে। আর 26 পর্যন্ত, জুন 2026 পর্যন্ত মোট 1093টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে 70 লক্ষ টাকার মতো পাওয়া গেছে জরিমানার ক্ষেত্রে। বস্ত্রের ক্ষেত্রে একটা খবর আছে, বিটিএমসি নিয়ন্ত্রণাধীন 25টি মিলের মধ্যে 16টি মিল প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছে। একটা কথা একটু মনে রাখা দরকার, সরকার তার ইন্ডাস্ট্রিগুলো পরিচালনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি দক্ষতার পরিচয় দিতে পারেনি, এবং আমাদের এক ধরনের চাওয়া আছে যে এই ইন্ডাস্ট্রিগুলো যেন বন্ধ না হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো চালাতে গেলে অনেক ক্ষেত্রেই খরচ বেশি হয়, এবং সেই পুরনো কথাই টাকাগুলো দিতে হয় জনগণের করের টাকা থেকে, এগুলো পাবলিক মানি। তো এখন যে পিপিপির কথা চিন্তা করা হচ্ছে, তাতে যেহেতু ব্যক্তি উদ্যোক্তারা এটার সাথে যুক্ত হচ্ছেন, আমরা আশা করি এটা লাভজনক করা যাবে, এটা চাকুরিগুলো রক্ষা করা যাবে, এবং জরুরি কথাটা হচ্ছে এতে সরকারকে ভর্তুকি দিতে হবে না। সরকার বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে, তাতে আমার মনে হয় যে এত বড় স্থাপনা আছে, এত ইন্ডাস্ট্রি আছে, এত কর্মী আছে, তাদের একটা নিরাপত্তা তৈরি হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 20/6/2026 তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোড শো এর মাধ্যমে বস্ত্র ও পাট, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ মিলগুলোতে বিনিয়োগ আকর্ষণের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান। প্রস্তাবনাও পাওয়া গেছে। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো বিনিয়োগ চাইছেন, মানে সরকার আসলে ক্রমাগত ভর্তুকি দিয়ে এগুলো চালাবে, এটা হতে পারে না। এবং আবার এটার ব্যাপারে তিনি যে সিরিয়াস তার প্রমাণ তিনি নিজে তার কার্যালয়ে রোড শো করেছেন। বস্ত্র অধিদপ্তরের পোশাক সংক্রান্ত 22টি সেবার মধ্যে 12টি সেবা মাই জিওভি প্ল্যাটফর্মে সম্পাদন করা হচ্ছে, বাকি 10টি সেবা এই প্ল্যাটফর্মে সম্পাদন করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার উন্নয়ন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট সংক্রান্ত বৈঠক হয়েছে। জবাবদিহিমূলক চট্টগ্রাম নগরী হিসাবে গড়ে তুলতে নাগরিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে সিটি কর্পোরেশন এই লক্ষ্যে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন আমাদের চট্টগ্রাম চালু করেছে প্রতিষ্ঠানটি। আমি গতকাল একটা মিটিং এ ছিলাম সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠানে, সেখানে আসলে যারা ওটার সাথে জড়িত তাদের ওই কমন একটা ব্যাপার থাকে যে আমি একটা অ্যাপ চাই, যে অ্যাপের মধ্যে এক জায়গায় আমি সব সেবা নিতে পারি। আমি প্রকাশকদের সাথে সচিবালয়ে প্রেস ব্রিফিং করছিলেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
আগামী বছরের জন্য সর্বোচ্চ ৭৫,০০০ টাকা হজের খরচ কমালো সরকার। দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। প্যাকেজ 1-এ খরচ হবে ৫,০৫,৬৪৮ টাকা এবং প্যাকেজ 2-এর জন্য খরচ হবে ৬,১৫,২৬৩ টাকা। সকালে সচিবালয়ে হজ বিষয়ক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে ৩.৫ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন ও যাবতীয় টাকা জমা দিতে হবে। নিবন্ধন শেষ করতে হবে ২৪ সেপ্টেম্বরের মধ্যে। ২০২৭ সালের ৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইট শুরু হবে। হজে যেতে পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, এবার হজে যেতে বিমান ভাড়া ধরা হয়েছে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ABCUD মোট 4টি সার্ভিস প্যাকেজ ছিল, কিন্তু ২০২৭ সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া ২০২৭ সালে হজে হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। পৃথিবীর কোথাও না, সবখানি বাড়ে। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে ১,৩০,০০০ টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত আরো কমবে। বাধ্যতামূলক মধ্যস্থতার মাধ্যমে 1 বছরে মামলার সংখ্যা 25 লাখে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ের 10 জেলায় মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে আইনমন্ত্রী আরও বলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত প্রত্যাহার হবে না। দেশে ৪৫ লাখ মামলা চলমান আছে উল্লেখ করে বলেন, নতুন সরকারের ফেব্রুয়ারি থেকে 4 মাসে আদালতে ৬২% মামলার হার কমেছে। আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের কার্যক্রম চলমান থাকায় মামলার সংখ্যা কমে এসেছে বলেও দাবি করেন মন্ত্রী। বলেন, মধ্যস্থতার প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। ২০২৬-এর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই একই পিরিয়ডে ২০০১ থেকে কমে এটা ৬৬১তে এসেছে, 66.97% কমেছে। আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো এবং সেটা যদি পারি আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। একদিকে ন্যায় বিচার নিশ্চিত হবে, মানুষের হয়রানি কমবে এবং অর্থনৈতিকভাবে যারা মামলায় নিপতিত হচ্ছেন অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করা হচ্ছে। ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি আবেদন জমা হয়েছে ট্রাইব্যুনালে, যেখানে তাকে গ্রেপ্তার দেখানোর কথা উল্লেখ করা হয়েছে। আজই এর শুনানি হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর আগে গত বৃহস্পতিবার সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয় তাকে। গতকাল সোমবার তাকে নেওয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। তবে প্রসিকিউশন জানিয়েছে, মোজাফফরকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও বিচারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে। উজানের ঢল অব্যাহত থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার সংখ্যা জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। তিস্তার পানি কিছুটা বাড়লেও রাত থেকে কমতে শুরু করেছে। এদিকে উজানের ঢল এবং বৃষ্টিপাতে বগুড়ায় যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। অন্যদিকে শেরপুরে পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতির চিহ্ন। এ নিয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন, বগুড়া থেকে মাজেদুর রহমান ও শেরপুর থেকে জাহিদুল খান সৌরভ। শুরুতে যাচ্ছি মোকাররমের কাছে। মোকাররম, তিস্তার পানি তো কমছে, এখন আশপাশের চরে তলিয়ে থাকা ফসলের ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে?
জ্যোতিকা, তিস্তা নদীর পানি যদি বাড়ে তাহলে এর শাখা নদী যেগুলো আছে সেগুলোর পানিও সমান তালে বাড়ে, যার কারণে তিস্তা নদীর যেই ফুলে ফেপে ওঠা তার প্রভাব শাখা নদীগুলোতে পড়েছে। এই মুহূর্তে যেই নদীটির তীরে আমরা আছি এটি যমুনেশ্বরী নদী। এই উত্তরের নদ নদীগুলোর মধ্যে এখন এই মুহূর্তে এই নদীর পানি কেবল বিপদসীমা অতিক্রম করেছে, অর্থাৎ এই শাখা নদীটির পানি সকাল 9টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে বিপদসীমা ছাড়িয়ে 15 সেন্টিমিটার উপরে উঠেছে। কিন্তু তিস্তা নদীর পানি রাতে বাড়লেও সেটি কখনোই বিপদসীমা স্পর্শ করেনি। গত 24 ঘন্টায় এটি মূলত ক্রমান্বয়ে কমছে। সকাল 6টায় এটি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে এবং সকাল 9টা পর্যন্ত প্রবাহিত হয়েছে বিপদসীমার 22 সেন্টিমিটার নিচ দিয়ে, অর্থাৎ সকালেই 3 ঘন্টায় 7 সেন্টিমিটার পানি কমেছে। তবে তিস্তা নদীর এখনকার যে অবস্থা সেই অবস্থা থেকে তিস্তার চরে যে 95,000 চর কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিগুলোর ফসল তলিয়ে গেছে এবং এই ফসলগুলো তলিয়েছে মূলত বহু আগেই, অর্থাৎ এই বর্ষা মৌসুমের শুরুতেই যখন উজানের ঢল শুরু হয়েছে তখনই তুলেছে। এই তিস্তার চরে যে ধরনের ফসল থাকে তার মধ্যে সব থেকে বেশি ফলন হয় আসলে ভুট্টার, যেই ভুট্টাগুলো বিক্রি করে কৃষকরা লাভবান হন। তিস্তার যে কৃষি চর জমি হয়েছে এটি মূলত এই অঞ্চলের মানুষেরই কৃষি জমি ছিল, এখন এটি আসলে পানিতে তলিয়ে চর জমি হয়েছে। এখন 95,000 কৃষি চর জমির মধ্যে যেই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো আসলে এখনো পর্যন্ত কৃষি বিভাগ নিরূপণ করতে পারেনি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পানি কমে গেলে তিস্তার যে ভাঙন প্রবণতা সেটি আসলে এ মৌসুমে স্পষ্ট। পানি উন্নয়ন বোর্ড শুষ্ক মৌসুমে যেই ভাঙন রোধের ব্যবস্থাগুলো নিয়েছে সেগুলো এবার যথেষ্ট কার্যকরী হয়েছে, যার কারণে এবার ভাঙন পরিস্থিতি খানিকটা স্বাভাবিক রয়েছে। তবে তিস্তা নদের রংপুর অংশ যেটি আছে, যেটি আসলে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া এবং পীরগাছাকে স্পর্শ করেছে, সেই জায়গায় 20টি পয়েন্টে আসলে ভাঙনের ঝুঁকি থাকে এবং পানি কমে গেলে পানি উন্নয়ন বোর্ড সেটি আসলে তদারকি করে মেরামত করবে বলে জানিয়েছে। আজকের যে বন্যা পরিস্থিতি সেটি এখনো পর্যন্ত আসলে দুকুল ছাপিয়ে যে বন্যা কিংবা গ্রামাঞ্চলে পানি ঢোকার যে প্রেক্ষাপট সেটি এখনো তৈরি হয়নি। তবে নদ নদীর পানি বেড়েছে, শাখা নদীগুলোর পানি খানিকটা বেড়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে 24 ঘন্টায় যদি নতুন করে ঢল না নামে কিংবা ভারী বৃষ্টিপাত না হয় তাহলে বন্যার যে সংখ্যা সেটি কেটে যেতে পারে এবং এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি যেহেতু সৃষ্টি হয়নি, তবে সরকারের স্থানীয় যে কর্তৃপক্ষ তারা আসলে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছে। এই ছিল জ্যোতিকা তিস্তার পানি বাড়া এবং শাখা নদীগুলোর পানি পরিস্থিতির সবশেষ খবর। এ নিয়ে আরও জানবো, বগুড়ায় আছেন আমাদের সহকর্মী মাজিদ। যমুনার পানি বৃদ্ধিতে লোকালয় বা কৃষি জমি প্লাবিত হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আসলে আজকে যে বন্যার পানি সেটা কিন্তু 11 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বগুড়া অঞ্চলে, আর তো তারপরেও কিন্তু 46 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এই যমুনার পানি। আমার পাশে যে যমুনা দেখা যাচ্ছে সেই যমুনা কিন্তু বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে সে চরাঞ্চলে কিন্তু অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং এই যমুনাটা কিন্তু ছোট ছোট ক্যানেলে কিন্তু বিভক্ত হয়েছে, অনেকগুলো ক্যানেল এরকম দেখা যাচ্ছে। সে ক্যানেলের যে মাঝে মাঝে যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলোর মধ্যে বিশেষ করে এখানে পাট, ভুট্টা এবং আউশ ধান রয়েছে, সেই ধানগুলো কিন্তু নিম্নাঞ্চলে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং যার আশঙ্কা করছেন এখানকার কৃষি বিভাগ। আর এখানে পানি উন্নয়ন বোর্ড যেটা বলছেন যে এখানে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও কিন্তু যেহেতু 46 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং ভাটির দিকে অর্থাৎ সিরাজগঞ্জ, পদ্মার এই দিকে কিন্তু পানি অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে কিন্তু বন্যার আশঙ্কাটা এখানে খুব একটা নাই বলে তিনি জানিয়েছেন। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের যে জলাবদ্ধতা সেটি কিন্তু থাকতে পারে এবং সেই ক্ষেত্রেও কিন্তু তারা খোঁজখবর রাখছেন। আর এই এলাকায় বিশেষ করে সারিয়াকান্দি এবং ধুনট যে উপজেলা রয়েছে সেই উপজেলায় প্রায় এখানে 300 একর জমি কিন্তু ভাঙনে কবলে পড়েছে এবং 100 থেকে 150 হেক্টর জমি যে ফসল সে ফসলগুলো কিন্তু যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলে কিন্তু প্লাবিত অবস্থা রয়েছে। আর এই যে সামনের যে আরো বৃষ্টিপাতের যে আবহাওয়া অফিস যেটি বলছে যে এখানে বর্তমান রোদ বিরাজ করছে, রোদ দেখা দিয়েছে, তারপরেও যদি পানির যে একটা আশঙ্কা রয়েছে যে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু বগুড়া অঞ্চলে, সেটি অব্যাহত থাকবে। তো পানি খুব একটা বৃদ্ধি পাবে না বলে তারা বলছেন। আর এখানকার যে সাধারণ মানুষ যেটি বলছেন তারা সতর্ক রয়েছেন, বন্যা হলে তারা কিন্তু কাটিয়ে ওঠার যে কাজগুলো রয়েছে সে কাজগুলো কিন্তু তারা করছেন। তবে এখানে সবগুলো বিভাগে মিলে যেটি এখানে বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে বন্যার একটা আশঙ্কা নেই, তবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কিন্তু একটা আশঙ্কা এখানে রয়ে গেছে। তো এই ছিল জ্যোতিকা আমার কাছে বগুড়া অঞ্চলের সর্বশেষ যে পানি বৃদ্ধির খবর।
এবার যেতে চাই সৌরভের কাছে। সৌরভ, রংপুর এবং বগুড়ার মতো শেরপুর ও চেল্লাখালী নদীর পানি গতকাল বিপদসীমার উপর দিয়ে বইছিল, আজ কি অবস্থা দেখছেন সেখানে? জ্যোতিকা, প্রথমে স্বস্তির খবর দিয়ে শুরু করতে যাই। গত 24 ঘন্টায় যে পানির বৃদ্ধি যে অব্যাহত ছিল সেটি কিন্তু অনেকটাই কমে গেছে এবং ভারী বৃষ্টিপাত না থাকা এবং উজানের ঢলও কিন্তু কমে থাকার কারণে আমরা দেখেছি যে চেল্লাখালী নদীর পানি কিন্তু আজকে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি শেরপুরে অন্যান্য যে খরস্রোতা নদীগুলো রয়েছে, ভোগাই, সোমেশ্বরী, তারপর হচ্ছে মহারশী, কংস, পুরাতন ব্রহ্মপুত্র, সবগুলো নদীর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আমরা দুপুর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে এই তথ্য পেয়েছি। তবে নেলিতাবাড়িতে আমরা দেখেছি যে গতকালকে যে পানি বৃদ্ধি এবং তীব্র স্রোতের কারণে পানি কমে গেলেও কিছুটা ক্ষত চিহ্ন কিন্তু এখন পর্যন্ত ভেসে উঠেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম। তবে আমি এখনো যেখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে চেল্লাখালী নদীর তীরবর্তী ঘেঁষে একটি গ্রাম, সেটি হচ্ছে গুলারপাড় গ্রামে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে পার্শ্ববর্তী একটি গ্রামে কিন্তু গতকালকে একটি বেইলি ব্রিজ ভেঙে গিয়ে কিন্তু পুরোপুরি যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু ব্যাহত হয়েছে। তবে এখানে স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেক বছরই কিন্তু তার আকস্মিক এবং দীর্ঘমেয়াদী বন্যার সম্মুখীন হন এবং এই আকস্মিক বন্যার ফলে তাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে আমরা দেখেছি গতকালকে গ্রীষ্মকালীন সবজি, বেশ কয়েকটি পুকুরের মাছ কিন্তু ভেসে গেছে এবং সদ্য যে রোপণকৃত আমনের বীজতলা রয়েছিল সেটি কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি বেশ কয়েকটি গ্রামে, বেশ কয়েকটি বাড়িতে আমি সকাল থেকে ঘুরেছি এবং দেখেছি প্রত্যেকটি বাড়িতে কিন্তু এখন পর্যন্ত ছেঁচে পরিবেশ এবং অনেকটি কাদাযুক্ত এবং ময়লাযুক্ত পানি বিরাজ করছে এবং একটি দুর্গন্ধযুক্ত পানি সেখানে কিন্তু রয়েছে। তবে স্থানীয়রা বলছেন যে প্রত্যেক বছর তারা আকস্মিক বন্যার সম্মুখীন হয় এবং এই বন্যা মোকাবেলায় তাদেরকে যে সকল প্রস্তুতি গ্রহণের কথা তারা বলছেন, যে বিশেষ করে এই যে সকল খরস্রোত নদী রয়েছে এই নদীর দুপার উপচে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়। তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড যদি এই তীরবর্তী যে স্থানগুলো রয়েছে নদীর যে দুপারে যদি এখানে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া হয় এবং একটু উঁচু করে বাঁধগুলো নির্মাণ করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই পানিগুলি দুপার উপচে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত এবং যে আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি সেটিতেই কিন্তু তারা অনেকটাই বেঁচে যেতে পারে। তবে এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে যেহেতু এখন পর্যন্ত পানি বৃদ্ধি কমে গেছে, বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হচ্ছে এবং জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে বন্যা মোকাবেলা সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। তো যদি এই ছিল শেরপুরে নালিতাবাড়ি থেকে আমার কাছে চেল্লাখালী নদীর পাড় থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ চিত্র। হামে মৃত্যুর সংখ্যা কেন কমছে না, চিকিৎসকরা কি বলছেন এ নিয়ে? জ্যোতিকা, আপনি যেমনটি প্রশ্ন করেছেন, আসলে এই যে প্রশ্নটি সেটি এখন শুধু আপনার নয়, সিলেট বিভাগের সবারই একই প্রশ্ন যে আসলে কেন এই মৃত্যু হার থামছে না। এবং আমরা বলে থাকি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটা আসলে কতটা ঝুঁকির মধ্যে রয়েছে সেটি কিন্তু আজকের চিত্র যদি আপনাকে একটু বলি সেক্ষেত্রেই বুঝতে পারবেন যে কয়েকদিনে মাত্র 96 ঘন্টায় 9টি শিশুর প্রাণ চলে গেছে এই হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং বিশেষ করে আজকে গত 24 ঘন্টায় কিন্তু আরও 2টি শিশু প্রাণ চলে গেল অকালেই এবং যাদের প্রত্যেকের বয়স কিন্তু 2 বছরের মধ্যেই, 2 থেকে 2.5 বছরের মধ্যে প্রত্যেকের বয়স। এবং এখন পর্যন্ত 105 জন শিশুর প্রাণ চলে গেছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। অর্থাৎ এবছর আমরা যখন এখানে প্রথম হামের উপসর্গ বা উপদ্রব শুরু হয় সেক্ষেত্রে সেটি কিন্তু 3 থেকে 4 মাসের বেশি সময় হবে না, এই সময়ের মধ্যে কিন্তু এতগুলো শিশুর প্রাণ বিপন্ন হয়ে গেছে এবং এখনও কিন্তু ঝুঁকির মধ্য দিয়ে আছেন অনেকেই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতালটিতে কিন্তু 100টি শয্যা বা বেড রয়েছে। সেই 100 শয্যার বিপরীতে 105 জন শিশু এই মুহূর্তে তারা চিকিৎসা নিচ্ছেন এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছে অন্তত কয়েকজন শিশু। বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে এই মুহূর্তে 14টি বেড এই হাসপাতালে রয়েছে, প্রত্যেকটি কিন্তু পরিপূর্ণ রয়েছে হামের উপসর্গ নিয়ে আসা রোগীতে। এবং বিশেষ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কিন্তু আরও 20টি আইসিইউ রয়েছে, অর্থাৎ সিলেটে মোট 34টি আইসিইউ রয়েছে। প্রত্যেকটিতে কিন্তু আমরা দেখেছি যে রোগীদের চাপ কিন্তু রয়েছে এবং অনেকেই কিন্তু এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং সিলেটে কিন্তু এটি ক্রমশ বেড়েই চলছে, যেটি আসলে লাগাম টেনে ধরার কোনো উপায়ও পাচ্ছে না বিশেষজ্ঞরা। তো এই ছিল আমার কাছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে হামের সর্বশেষ পরিস্থিতি। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। পদ্মা এক্সপ্রেসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে সকাল থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।
শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার রাতে আইন বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করে পদ্মা এক্সপ্রেসের টিটি। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। টিটিকে স্থায়ী বহিষ্কার সহ 4 দফা দাবি জানায় তারা। এদিকে দ্রুত সংকট সমাধানে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ট্রেন কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। দুর্নীতি এবং ঘুষ, ওইটার বিরুদ্ধে অ্যাকচুয়ালি ভয়েস রেজ করেছিলাম এবং তার ফলে আমি আক্রমণের শিকার হয়েছি। 1 নম্বর হচ্ছে তাকে সশরীরে উপস্থিত করতে হবে। 2 নম্বর, যেহেতু সে ঘুষ নিছে, ঘুষের অপরাধে তার ব্যাপারে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে হবে। এই কর্তৃপক্ষের একটা সার্ভিস নেওয়ার সময় আমরা হত্যা চেষ্টার শিকার হয়েছে আমাদের একজন নাগরিক। তারা নিজেরা বাদী হয়ে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা করবে। তারা এখানে আবশ্যিকভাবে যাত্রা বিরতি দিতে হবে। আমার শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা চিন্তা করে। শিশুরা আছে, বাচ্চারা আছে, এখানে বৃদ্ধ মানুষ আছে, কেউ বিদেশে যাবে, মানুষ তো অস্থির হয়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ হোক আর যারির জন্য হোক, আমরা যে এত ভোগান্তি শিকার হচ্ছে, এটা দায়ভার কে নিবে? ব্লক করে দিচ্ছে রাস্তা, অনেক যাত্রী ভোগান্তিতে, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা অনেক কষ্টে, এখন অনেক রোগী আছে। আমরা চাচ্ছিলাম যে অন্তত এই ট্রেনটা যদি ছাড়তে পারি। এখন তারই প্রেক্ষিতে যেহেতু সমস্যার সমাধান হচ্ছে না, আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। যত দ্রুত সম্ভব আমরা আলোচনার মাধ্যমে একটা ঐক্যমতের জায়গায় পৌঁছাবো। সাভারে আবাসিক ও বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে চরমভাবে। বছরের পর বছর আবাসিক এলাকায় গ্যাস সংকটে বিপাকে বাসিন্দারা। অতিষ্ঠ হয়ে সম্প্রতি তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রাহকরা। 3 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। হুমায়ুন কবিরের প্রতিবেদন। রবিবার দুপুরে সাভারের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ মিছিল নিয়ে জড়ো হন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির সাভার আঞ্চলিক কার্যালয়ের সামনে। গ্যাসের দাবিতে বিক্ষোভ আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, মাসের পর মাস বিল পরিশোধ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এছাড়াও গ্যাস পাম্পেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাসের প্রেসারই পাই না, 70, 80, 100 এর উপর প্রেসারই পাওয়া যায়। তো আমাদের চলাফেরা করা খুবই কষ্ট হচ্ছে। সিরিয়ালে অনেক বাস লাগে, তো বাসে 5-6 হাজার টাকার গ্যাস যায়, পরবর্তীতে ছোট গাড়ি গেলে গ্যাস পায় না। এই আমরা বিল দেবো, গ্যাস পাবো না 1 বছর 2-3 বছর ধরে এরকম, আর 2 মাস ধরে তো 1 মিনিটের লেগে পাল্টা গ্যাস। আমরা আমাদের মধ্যপাড়া 4 নম্বর 5 নম্বর আমরা কোনো গ্যাসই পাই না, কোনো গ্যাসই নাই। কিন্তু আজকে 3-4 মাস যাবত চুলা 1 মিনিটের জন্য জ্বলে না। বিক্ষোভকারীরা জানান, প্রায় 1 বছর ধরে গ্যাসের চাপ কম থাকলেও গত 2 মাসে সংকট ভয়াবহ আকার নিয়েছে। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকার ফলে কেউ হোটেল থেকে খাবার কিনছেন, কেউ বৈদ্যুতিক বা কাঠের চুলায় রান্না করছেন। এতে বাড়তি খরচের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঈদের আগের দিন থেকে এই গ্যাস পাচ্ছি না, গ্যাসের জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে। সিলিন্ডার গ্যাস ব্যবহার করার মতো এরকম সামর্থ্য সবাই নাই, আমাদেরও নাই। হয় আমাদের গ্যাস বিল আমাদের স্থগিত করুক, আর যখন গ্যাস আসবে তখন আমাদের বিলটা নেক। আন্দোলনকারীরা তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের প্রকৌশলীর কাছে স্মারকলিপি জমা দেন। 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে কোন এলাকায় কি ধরনের সমস্যা রয়েছে তা শনাক্ত করে দ্রুত গ্যাসের চাপ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা। কোন কোন এলাকায় গ্যাস পাচ্ছে না, এখন আমরা কোন এলাকায় ওই লাইন, ওইটা কোন লাইন থেকে আসতেছে, আমরা চেষ্টা করব যে ওই লাইনে কিভাবে প্রেসার বাড়াইলে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। খুব স্বল্পতম সময়ের ভিতরে আমরা চেষ্টা করব যে এই প্রবলেমটা সলভ করার জন্য। তবে নির্ধারিত 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। হুমায়ুন কবির, এখন, সাভার। এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।